ঢাকা কারাগারে দিয়ে এক পুলিশ দেখি একটা কয়েদিকে মারতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে। আমি ইঙ্গিতে পুলিশটাকে ডাকলাম, কাছে আসলে সালাম দিল, বলে ভাই আপনি ওই ছেলেটাকে মারলেন কেন? ও তো কয়েদি, হাত পা বান্ধা, কিছু করার ক্ষমতা নেই, ও তো সশ্রম কয়েদি। তো বলছে এই বেয়াদবি করেছে। বললাম জানেন আপনার পায়ের জুতোটা ওর ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে কেনা, আপনার হাতের লাঠিটা ওরই টাকায় কেনা, ওরাই হলো দেশের মালিক, আপনি তো গোলাম পুলিশ, আপনি তো স্যালুট দিয়ে লোক, যান ক্ষমা চান। ও যদি ক্ষমা না করে আপনি কিয়ামতের মাঠে আপনাকেই কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে হবে। আর কী ভাই আমি যে কী বললাম ওর মধ্যে কী আসর করলো জানি না, ও সোজা চলে গেল। দূর থেকে দেখলাম ওকে বুকে গলা জড়ে দিয়ে কোলাকুলি করছে। এই মেজাজটা জেলখানা দিয়েও হয়েছে। আর আপনার বগুড়া জেলখানা কী ছিল? আবাবিল পাখি। বারে এ আর কি, ও এত পবিত্র পাখি, ও যত পায়খানা করবে তত নাকি। ইয়ে ওর কোন ফেতনা? কারো কি বলছে স্যার এ হলো আবাবিল পাখি, এই পাখি কোনো ক্ষতি করলে আপনি মরে যাবেন। ঠিক আছে আমি আজকে মরবো। না 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 না, আপনি বললে তো আমাদের চাকরি থাকবে না, আর তোমার কিচ্ছু হবে দেখেন পাখি কত পালাতে ঠিক নেই, শোনে না। এবার বাবা তো বাইরে একটা লোক এনে দিয়ে আমি ঠিক করে দিচ্ছে, না স্যার আমি লোক আনতে, ও আনতে বলে আমি মরে যাবো। 3 ঘন্টা ডিউটি করলো আনলই না কোনো মতো। সকালে আরেকজন কারারক্ষী আসলো, তাকে বললাম, সে কোনো মতো কোত্থেকে একটা লাঠি জোগাড় করে দিল। আমাকে যে চেয়ার দিয়েছে ওই চেয়ারে দাঁড়িয়ে লগিতে উঁচু করে দিয়ে কোনো মতো ওই বগুড়া জেলখানার আমার যে রুম ছিল 10 ফুট বাই 6 ফুট, বিশাল রুম তাই না? বিশাল তো তাই তো, 10 ফুট বাই 6 ফুট, মানে 123 বছর আগের ব্রিটিশ আমলের যেসব আসামিদের সাজা দিত তাদের ওই সব রাখতো। কোনো মধ্যে একটা বালিশ, একটা সরু এই টেবিলটা যেরকম এসছে একটু চড়া বিছানো যায়, তা কম্বল ভাঁজ করে একটা কম্বল শুইতে হয়, একটা কম্বল মাথায় দিতে হয়, একটা কম্বল গায়ে দিতে হয়। শীতকাল ছিল তো। শেষে আজ যেসব আসলেন উনি বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কী বলছে, আরে এখানে ডক্টর গালিব আছেন না? তো হ্যাঁ আছে তো। বেরিয়ে এসে আবার চলে আসছে আর্মি ম্যান। আমি বুঝতে পারছি না উনি আবার আসবেন, কেউ বলছে আসবে না, চলে গেছে। কিন্তু উনি যে রিটার্ন ব্যাক করবেন কেটে খবর রাখে। একবার আইজি আসলে জেলখানার অবস্থা কি হয় যারা জেলখানা ছিল তারা জানে। পুরো জেলখানা আজরাইল আসলে মধ্যে অত ভয় করে না খুব। আমি উঠে কি পড়ে জামা গাড়ি একটা হাতে ঢুকাইছি, আটটা হাতে ঢুকানোর সময় বেরিয়ে একদম গেটে এসে আছে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার কী লাগবে? আমি তো কী বলবো, কী লাগবে তো কী লাগবে তা মনেও নেই, প্রথম হয়ে গেলাম কী বলবো। ভাই কদিন পর তো গরমকাল পড়বে, একটা ফ্যান হলে ভালো হয়, আর এই বসে বসে লেখাপড়া চেয়ার টেবিল না হলে তো সমস্যা। আচ্ছা এই জেলার সুপার কালকে 24 ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো নাকি? বলে বারে বলে আপনি হুকুম দিয়ে যান, 24 ঘন্টা ওরা পারবেন, ওরা টেন্ডার মেন্ডার দিতে দিতে আরেক মাস চলে যাবে, আমি সব কিনে নেব। তারপরে আব্দুর রহিম যে এইসব কিনে দিয়ে আসলো, আমি আজকে আব্দুর রহিমের জন্য দুঃখ প্রকাশ করছি। সে আজকে অন্যায় ভেবে কী বলবো, বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলো তো কায়দা নেই, বললে তো আবার আমাকে জেল কাটতে হবে। সে 3 বছরের ঊর্ধ্বে কারাগারে বন্দি, অপেক্ষমান তালিকায় প্রায় 20 লক্ষ মামলা। কবে তার সিরিয়াল আসবে, হয়তো তার ওখানে হায়ার হয়ে যাবে কিনা আল্লাহ ভালো জানে। এই সঙ্গে তাহারিকে সম্পাদিক পড়ে দেখবেন। আমি বলেছি সরকারকে যে 3 বছরের ঊর্ধ্বে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে মুসলেকা লিখে নিয়ে তাদের মুক্ত করে দেন। ঠিক বলে নেই? 3 বছর হয়ে গেছে আর নেই, তাদের পরিবার আছে, সংসার আছে, সে না দোষ করেছে, বাচ্চারা কি অন্যায় করেছে। অর্থাৎ 3 বছর ঊর্ধ্বে যারা হয়ে গেছে আর মুসলেকা লিখে নেন, যদি তুমি দোষী প্রমাণিত হও হাইকোর্টের বিচারে তাহলে তোমাকে আবার সাজা ভোগ করতে হবে, এই মামলায় মুসলেকা লিখে নিয়ে ছেড়ে দাও। নিউজিল্যান্ড এটা করেছে, নিউজিল্যান্ডের কারাগার সব খালি হয়ে গিয়ে, আর বাংলাদেশের কারাগারে ভর্তি, জায়গা নেই। এই প্রস্তাব বাংলার জমিনে কেউ দেশে কিনা জানি না, আমরা এই সংখ্যা তাহারিকে দিয়েছি পড়ে দেখেন। আর কারাগার থেকে বেরিয়ে দিয়েছিলাম 20 দফা কারা সংস্কারের উপরে লিখছিলাম, সে আলাদা হয়ে গেছে। আজকে আব্দুর রহিম থাকলে নিঃসন্দেহে এর অন্তত 3 গুণ লোক বেশি হতো, কারণ তার সাংগঠনিক মেধা ছিল, আপনাদের সে মেধা নাই। তার 5-7টা জেলা থেকে লোক আসছেন,
শুধু বগুড়ার লোক না এখানে। যাই হোক, আব্দুর রহিমের ভাগ্যে এটা ছিল, সেজন্য আমরা দুঃখিত। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দ্রুত জেলখানার ওই কয়েকখান বের করে দেন, দুনিয়াতে আমার সামনে নেওয়ার সুযোগ করে দেন। প্রাণ খুলে দোয়া করি তার জন্য। আমরা প্রায় সালাম পাঠায়। আমাদের সময় জেলখানাতে ফোন করার কোনো অনুমতি ছিল না, এখন সে অনুমতিটা হয়েছে, সালাম দেওয়া যায়। তো যাই হোক, তো আমি আমাকে ওই যে হুকুমটা দিয়ে গেল, তো 1 বছরের মাথায় কারাগারে ঢুকলাম, রাজশাহী কারাগারে 22/5/2000 কত 5 22/5/2005 রাত্রি 2টার সময়। আর ঠিক 22/2/2006 1 বছরের মাথায় হঠাৎ ফেরেশতা আমাদের হাজির হয়ে গেল। ব্রিগেডিয়ার, উনি তো অত্যন্ত হাই র্যাঙ্কের আর্মি অফিসার, পুলিশের আর্মি পোশাক পরিয়ে আসছে। উনি বলতে কী লাগবে, তো কী আর বলি, জোরটুক বললাম, হয়ে গেল। মশাইটা আব্দুর রহিম পরে যে আবার লম্বা করে জোড়া দিল, তলায় জোড়াটা দিলে লম্বা হয় না, ওগুলো দাঁড়াইতে হবে তো, আমাকে ঘরটা বড় হবে না, লম্বা করে দিল যাতে মশারির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারি। আর ওই মশারির মধ্যে যেন রাত্রে ছোটো চেয়ার টেবিলে লেখাপড়া করতে পারি, পাটা একটু খোলাসা করে বসার সুযোগ পেলাম। ওই যে হাঁটু গেড়ি বসে বসে লেখাপড়া করেছি, এখন তা পরিণতি ভোগ করছি, এখন আমার 8:30 ধরে গেছে, এখন হাঁটুটির সমস্যা পড়ে গেছে। যাই হোক, কী জন্য কী হয়েছে বলতে পারবো না, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে। কিন্তু মনে পড়ে কিন্তু ওই আব্দুর রহিমের কথা আর ওই ব্রিগেডিয়ার আইজু সাহেবের কথা। আজও জানি না তিনি কেন এই সৌজন্য দেখালেন। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়েছে, নইলে হয়তো কোনদিন। আমি তেমন কোনো রাজনৈতিক নেতা না, কিছুই না। তো ওই চেয়ারের পর দাঁড়িয়ে লাঠি দিয়ে খোঁচাচ্ছি আমি, আর কার রাখতে মারছে, দৌড় সার সব রসে সব, তুই চুকে দাঁড়িয়ে থাকি, ইচ্ছা হবে না। সাপটা করে দিলাম, পাখি 2-1 আসে, একটু মার দেওয়ার ভয়টা দেখায়, 1-2 দিন আসতে আসতে পাখি আসা বন্ধই করে দিল। সমস্ত কারাগার হয়ে গেল। এমন একটা মানুষ এসছে কারাগারে, আবাবিল পাখি তাড়িয়ে দিয়েছে। পুরো কারাগারে হয়তো মরব কদিন, তা ঠিক নাই, একটা মরেনি কিন্তু, বুঝলেন। এই মেজাজগুলো যদি আগে থেকে আর কেউ যাইতো কারাগারে, আমি যাওয়ার আগে হয়তো অনেক আগেই এগুলো দূর হয়ে যেত। এবার গেলাম ঢাকা কারাগারে, 1 মাস 4 দিন থাকলাম। যে দেখলাম একটা ছেলে ডিভিশন পাইছে, বাড়ি ধানিকুলা, বোধহয় হারেস পরিবার হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে গেছি ওখানে, তো কী বাবা তুমি ডিভিশন পাইছো, কি তোর রুমটা কেমন দেখি। আমাদের রুম ওদের খুব একটা ফারাক না। তো আমার স্যার, আপনি তো ডিভিশন পাওয়া হক বেশি, আমরা ছাত্র, আপনি প্রফেসর পাবেন না। তাহলে বাবা, বাংলাদেশের ডিভিশন নন ডিভিশন সমান সব, কারাগার তো যেমন তো কারাগারই, কেন কী ডিভিশন কী করো ডিভিশন দিয়ে, দেখি তো তফসিরটা কি। তফসিরের নাম দেখলে আমার ওস্তাদের লেখা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, স্যারের নাম দেখে আমি আগ্রহকে তফসিরটা নিলাম, নিয়ে সূরা ফিল বের করলাম। ঠিকই তয়রান আবাবিল লিখছেন, দলে দলে আবাবিল পাখি। আমি লজ্জায় আর কথা বলি নাই। ও বুঝতে পারছে স্যার কি বলছে এখানে, আচ্ছা তোমরা শুনতে হবে। যে একটু আগে বললাম না, সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের শিক্ষক যারা, তারাও পর্যন্ত বিনা তাহকিকে এমন কিছু লিখে গেছেন, যার ফলে অন্তত এই আবাবিল পাখিটা কারাগারে অত্যন্ত সম্মানিত পাখি হয়ে গেছে। সেটা একটা কাজ ধরলাম, বহু জায়গায় ইচ্ছা করি হোক বা অনিচ্ছা করি হোক বা বিনা তাহকিক লেখার কারণে হোক, আহলে ইলম যারা, তাদের মাধ্যমে দেশে বহু শিরক বিদআত এবং ভুল বস্তু চালু হয়ে গেছে সমাজে। এখন আমরা যারা তাহকিকের ময়দানে পরে আসলাম, তখন আমরা দেখলাম অনেক কিছু আমাদের আহলে হাদিসের মধ্যেই আছে। কিন্তু ছাড়া যাবে? আপনি আহলে হাদিস বলে যদি কোনো বেদাত করেন, আমি ছেড়ে দেবো নাকি? ভালো হবে এটা, যদি আমার দলটা বড় হবে না।